আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সমুদ্র সম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের জন্য নতুন জমি চাইল জাতিসংঘ, নাকচ বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের পক্ষে থাকার বিষয়ে বাংলাদেশ ভুল করতে পারে না, মার্কিন রাষ্ট্রদূত। একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি, মির্জা ফখরুল। বেনজিরকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন আমিরাতে পাঠানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী। আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে জামায়াত আমির। প্রধানমন্ত্রীর চীন সফর ঘিরে অপচেষ্টা চলছে, রিজভী। বাংলাদেশ কোথায় যাবে তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না, পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু। নারীকে আপনি কি সেই মাল বলা ওসি এনামুল প্রত্যাহার। রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম। বিচারের মুখে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী, দেশত্যাগের নিষেধাজ্ঞা। বিক্ষোভ অবরোধে অচল বলিভিয়ার জরুরি অবস্থা ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সামুদ্রিক সম্ভাবনাকে পূর্ণ মাত্রায় কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুনীল অর্থনীতি আগামী দিনের বাংলাদেশের সমৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার দেশের সামুদ্রিক বন্দরের সুরক্ষা, সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর বৈশ্বিক বাস্তবতায় সমুদ্র কেবল ভৌগোলিক সীমানার অংশ নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সংযোগ, জ্বালানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং জাতীয় কৌশলগত সক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি। এই প্রেক্ষাপটে যথাযোগ্য গুরুত্ব ও পেশাদারিত্বের মধ্য দিয়ে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস 2026 উদযাপনের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। মায়ানমারের জান্তা বাহিনী রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করায় বাংলাদেশের আশ্রয় নিয়েছিল তারা। তাদের জন্য আরো জমি বরাদ্দ চেয়েছে জাতিসংঘ। তবে বাংলাদেশ সরকার জাতিসংঘের এই আবেদন নাকচ করে দিয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে দ্রুত প্রত্যাবাসনের জন্য জাতিসংঘে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার মায়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মায়ানমারে, তাই এর টেকসই সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ মানবিক কারণে প্রায় 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। বিপুল সংখ্যক এ শরণার্থীর দীর্ঘমেয়াদী উপস্থিতি স্থানীয় জনগোষ্ঠী ও দেশের সম্পদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। তাই এখন এ সংকটের দ্রুত ও টেকসই সমাধান জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত চীন সফরে কি হতে পারে তা জানতে তৎপর হয়েছে যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, ভারত ও সুইডেন সহ বিভিন্ন দেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতগণ এবং যুক্তরাজ্যের হাই কমিশনার শনিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় কি আলাপ হয়েছে সাংবাদিকরা জানতে চাইলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রাইস্টেনসেন বিশ্বকাপ ফুটবলের প্রসঙ্গ টেনে কূটনৈতিক পন্থায় জবাব দেন। যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ফুটবলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে। এর তথ্য দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে সমর্থনের জন্য আমি পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে উৎসাহিত করেছি। দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরার ক্ষেত্রে তোমরা মোটেই ভুল করতে পারো না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য দলটি গত 5 দশক ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। শনিবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় নেতা জামাতে আমিরের বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চায় এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, বিরোধী দলীয় নেতা কি বলেছেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেই ভালো হবে। আমরা শুধু বলতে পারি, আমরা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী নই। আমরাই একমাত্র দল যারা গত 50 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করে আসছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত ছিলেন, তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে মামলার নথিপত্র সহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। আশা করছি দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানে পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া শেষে এসব কথা জানান তিনি বলেন, মানুষের মধ্যে ধারণা ছিল পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে, কিন্তু আজ সেটি ফিরে পেয়েছে। নির্বাচিত সরকার আসার পরে পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করেছে যে তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না, একটা মাফিয়া দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তবে আগামী 23 জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যে কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশকে শোষণ, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করতে নতুন এক আন্দোলনের জন্য জনগণকে প্রস্তুত হতে হবে। তিনি এটিকে আরেকটি অনিবার্য বিপ্লব উল্লেখ করে বলেন, এই বিপ্লব কোনো দল বা পরিবারকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং একটি স্বাধীন, সার্বভৌম ও মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গঠনের লক্ষ্যে হবে। শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, শোষণ, দুর্নীতি, চাঁদাবাজ ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজকে প্রস্তুত হতে হবে। দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদেরই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত বাংলাদেশ আইসিটি শিল্প 2030 প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর, কিন্তু এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উস্কানিমূলক পরিবেশ তৈরির লক্ষণ দেখা যাচ্ছে। তিনি আরো বলেন, এই সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন দেশে সফর করবেন তা অন্য কেউ ঠিক করে দেবে না, বাংলাদেশই সিদ্ধান্ত নেবে কোথায় যাবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ও জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পশ্চিমা রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ রুটিন কাজের অংশ। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে এশিয়ানের সদস্য পদ নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। এ সময় ভারত সফরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, পরিবেশ সহায়ক হলে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী। ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে তরিকুল ইসলাম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। শনিবার দুপুর 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত তরিকুল ইসলামের বয়স 68 বছর। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ধুয়াপাড়াম মৌবন লাইনপাড়া এলাকায়। চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, দুপুর 12টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তাকে ডামেক হাসপাতালে নিয়ে আসে। কারাগারের ভেতরে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে হাসপাতালের জরুরি বিভাগে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারীবাদীকে আপনি কি সেই মাল বলা বরগুনার পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হককে বর্তমানে কর্মস্থল থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি, ভুক্তভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সরকারি নম্বরে যোগাযোগ না করার অভিযোগের মধ্যে এই আদেশ জারি করা হয়েছে। শনিবার বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার FM ফয়সাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ এনামুল হককে প্রশাসনিক কারণে তার বর্তমান কর্মস্থল পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার পূর্বক
পুলিশ সুপারের কার্যালয় বরগুনায় সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম। আগামী 3 বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে সোসাইটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য 14 সদস্যের একটি নতুন ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়েছে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা 2 শাখা থেকে জারি করা আলাদা 2টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার 1973 প্রেসিডেন্টস অর্ডার নং 29 অফ 1973 এর ধারা 10-1 অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী 3 বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি পড়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ। একই সঙ্গে তার দেশ ত্যাগে জারি করা হয়েছে নিষেধাজ্ঞাও। শনিবার স্পেনের এক আদালত এই নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এফপি। আদালতের রায়ে বলা হয়েছে, বিচারক হুয়ান কার্লোস পেইনাতো গোমেজকে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া মামলার রায় না হওয়া পর্যন্ত প্রতি মাসে 2 বার তাকে আদালতে হাজিরা দিতে হবে। গোমেজ যাতে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা মেনে চলেন তা নিশ্চিত করতে আদালতে বলেছেন সব সীমান্ত চৌকি এবং বেসামরিক ও সামরিক বিমানবন্দরে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে। গত এপ্রিলে আনুষ্ঠানিকভাবে গোমেজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, ব্যবসায়িক লেনদেনে দুর্নীতি এবং তহবিলের অপব্যবহারের অভিযোগ আনেন বিচারক পেইনাতো। বলিভিয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং তীব্র অর্থনৈতিক সংকটের জেরে কয়েক সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভের মুখে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। সিএনএন জানিয়েছে, শ্রমিক ইউনিয়ন, কৃষক ও সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থনের নেতৃত্বে চলা এই আন্দোলন এখন সরকার পতনের দাবিতে রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট পাজের পদত্যাগ চাইছেন। গত 50 দিন ধরে টানা সড়ক অবরোধের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। পুরো দেশের অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।